তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলে মারপিট হয়, ভাঙচুর হয়, বিজেপিতেও সে একই। কিন্তু এবার যেটা দেখা গেল, যেটা মূলত তাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে, বামপন্থীদের কোনো সংস্কৃতি ছিল না, কিন্তু দেখা গেল কালীগঞ্জে যেটা হয়েছে বিক্ষোভ ভাঙচুর, এটা তো কোনোদিন ছিল না এই না, এটা এটা প্রেক্ষাপটে। এটা হয়নি। কালীগঞ্জে যেটা হয়েছে ওটা কোনো বিক্ষোভ নয়, ওটা হচ্ছে পার্টি অফিসকে আক্রমণ করা, ওটা হচ্ছে পার্টি অফিসকে আক্রমণ করার চেষ্টা করা, এবং আমাদের পার্টির সমর্থকরাই তাদেরকে ওখান থেকে তাড়িয়েছে। ওখানে তৃণমূলের উস্কানিতে তৃণমূলের কতগুলো লোক কাগজে নাম তোলার জন্য এবং পার্টিকে বদনাম করার জন্য বা পার্টির প্রার্থী নিয়ে বিক্ষোভ আছে এটাকে দেখানোর জন্য তারা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তারা থার্ড ক্লাস রাজনীতি করার চেষ্টা করেছিল। ওখানকার আমাদের কমরেডরা ঝেঁটিয়ে বিদায় করেছে। এটা কোনো মানে সংক্রামিত হয়ে যাচ্ছে না তো কোনোভাবে? আমি বললাম এরকম অসুখ হলে সেটাকে সংক্রমিত হচ্ছে কি হচ্ছে না তার প্রশ্ন আসতো। এটা তো কোনো অসুখ না, ওটা তো একটা পরিকল্পিত একটা ঘটনার চেষ্টা করা হয়েছে। ওটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওটা একটা রাজনৈতিক একটা প্লট ছিল, যে রাজনৈতিক প্লটটাকে পরাস্ত করা হয়েছে। আপনাদের কাছেও আবেদন করব, মিডিয়ার কাছেও আমরা আবেদন করব, যে সিপিএমের অফিসে সিপিএম কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, এই ধরনের খবর দেখানোর আগে একটুখানি দেখে নেবেন তারা সত্যি সিপিআইএম কর্মী কিনা। এদেরকে কি চিনতেন কেউ? সিপিআইএম কর্মী বলে এদেরকে দেখেছিলেন কোনো দিন কেউ? একটা লোক ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে দিল যে আমি সিপিআইএম কর্মী, অমনি সে সিপিএম কর্মী হয়ে গেল? তৃণমূলের আমরা বিক্ষোভ করতে দেখছি তৃণমূল কংগ্রেসের এমএলএদেরকে, যে সমস্ত এমএলএরা ক্যান্ডিডেট হয়নি তাদেরকে বিক্ষোভ করতে দেখছি, তৃণমূল কংগ্রেসের সভাপতিদেরকে দলের পদ ছাড়তে দেখছি, তৃণমূল কংগ্রেসের এই শওকত মোল্লা তাকে রাস্তায় দাঁড়িয়ে একদম মানে তার চামচাদেরকে জড়ো করে মিডিয়াকে বলতে দেখছি যে আমি ক্যানিং ছাড়তে চাই না ইত্যাদি ইত্যাদি। শওকত মোল্লা থেকে শুরু করে রাজগঞ্জের ওদের কে একজন আছে ওখানে, অসিত মজুমদার থেকে শুরু করে এদেরকে আমরা চিনি, এরা তৃণমূল বলে, এরা আমাদের পরিচিত। এই কাঞ্চন মল্লিক তৃণমূল আমরা জানি, আর এই কোথাকার ছোলার ডাল সব এসে বলছে আমরা সিপিএম, অমনি তারা সিপিএম হয়ে গেল। আর আপনারা আপনি খবরে দেখিয়ে দেবেন যে সিপিএমের লোকেরা বিক্ষোভ দেখাচ্ছে। আপনাদের কাছেও আবেদন করছি যে একটুখানি যাচাই না করে যদি খবর করেন তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই? তাহলে তো এটা কোনো দলের পক্ষেই সেটা উচিত হবে না। সেটা যেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তদন্ত করছে, সেখানে একজন মুখ্যমন্ত্রী বলপূর্বক ঢুকে পড়ছে কিভাবে, এটা মুখেই সুখকর চিত্র নয়। এরপর আরেকদিন আসবে আরেকজন মুখ্যমন্ত্রী আরেক অফিসে জোর করে ঢুকে পড়বেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আসবে। এটাতে নতুন নতুন কোন কথা বললেন সুপ্রিম কোর্ট, যেটা আমাদের একদিন জানা ছিল না, আমার তো মাথায় ঢুকছে না। একটা জায়গায় একটা সরকারি সংস্থা তদন্ত করছে, সেখানে আরেকজন সরকারি একজন পদাধিকারী তিনি ঢুকে পড়ছেন, এটা যে খারাপ এ তো এরা নার্সারির বাচ্চাও জানে। তার জন্য সুপ্রিম কোর্ট, তার জন্য বিচারপতিরা রয়েছেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি যে প্রশ্ন করার জন্য, দুশ্চিন্তা ব্যক্ত করার জন্য, নিন্দা করার জন্য, কৌতূহল প্রকাশ করার জন্য, খিলখিল করে হেসে ফেলার জন্য তো আইন আদালত নয়, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আইন আদালত, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট। আপনারা সিদ্ধান্তটা নেবেন কিনা, আদৌ কোনো দিন নেবেন কিনা, আমরা সেই অপেক্ষায় আছি। ভোটের মুখের রাজ্যে 5 ডিআইজিকে চেঞ্জ করে দিল, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজি বদল, প্রেসিডেন্সি জলপাইগুড়িতে ডিআইজি বদল। এবার পশ্চিমবাংলায় পুলিশ আধিকারিকদের একটা বড় অংশ মমতা ব্যানার্জির কথায় চলেছে, সুতরাং ভোটের সময় তাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের নামে অনেক অভিযোগ জমা হয়ে আছে, তাদেরকে কিছু ক্ষেত্রে বদল করা হবে। আমাদের বিরোধীদের অনেক অভিযোগ ছিল, সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে ইলেকশন কমিশন স্টেপ নেবে, এটা হওয়ারই কথা। তবে একটা কথা বলছি, এইগুলো আমরা এর আগেও দেখেছি, কিন্তু এইগুলোর ফলে যে বিরাট একটা আকাশ পাতাল কিছু পরিবর্তন হয়ে যায় এমন নয়। আমরা এই সমস্ত ডিআইজি বদল এগুলো ঠিক আছে, এগুলো করতে হয় কিছু ক্ষেত্রে, কি কোথাও কোনো ডিএমকে বদল করা হচ্ছে, কোথাও কিছু করা হচ্ছে, এগুলো কিছু ক্ষেত্রে করতে হয়, কিন্তু আমরা এইগুলোর মুখাপেক্ষি হয়ে বসে নিই। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে আমাদের নিজেদের কোমরের জোরে যদি বুথ রক্ষা করতে পারি তাহলে আমরা জিতবো, যদি বুথ রক্ষা করতে না পারি তাহলে আমরা জিতবো না। তার বাইরে এই আইনি যা পদক্ষেপ যা হওয়ার হচ্ছে, কিন্তু সিপিআইএম ওই দিকে তাকিয়ে বসে নেই। রাজ্য বলছে সুপ্রিম কোর্টে যে ইডির কোনো মামলার করার অধিকারই নেই, কারণ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ করছেন। এটার ব্যাপারে যখন ইডি মামলা করছে, ইডির কোনো মামলা করার অধিকারই নেই, কারণ ইডি সেই এখতিয়ারভুক্তই নয়। দেখুন, ইডির মামলা করার অধিকার নেই, সিপিএমের মিছিল করার অধিকার নেই, আইএসএফের বিধায়কের নিজের কেন্দ্রে যাওয়ার অধিকার নেই। এই তৃণমূলের পক্ষ থেকে এতগুলো অধিকার নেই এর তালিকা বানানোর বদলে যদি ওরা 15 বছর গভর্নমেন্টে থেকে একটা বিল পাস করে নিত পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলায় তৃণমূলে চুরি করার অধিকার আছে, তাহলেই এত ঝামেলা ছিল না। ওরা কেন চুরি করাটাকে সংবিধান স্বীকৃত করে নিল না পশ্চিমবাংলায়, বুঝতে পারছি না। 15 বছর সময় পেলেন, অ্যাবসলিউট মেজরিটি ছিল, চুরি করার অধিকারটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে দিলে আর এত ঝামেলা করতে হতো না। এতগুলো অধিকার নেই এর বদলে ওই একটা অধিকার আসেকে যদি এস্টাবলিশ করে ফেলতেন আপনাদের ভালো হতো। যাকে সে সুযোগ আর গেছে, এখন আর ভেবে কী হবে। আস্থাই নেই দলে, 74 জন বিধায়ককেই টিকিট দিল না। বাঘা বাঘা সব তারা দাবি করতো আমরা সব মানে বাঘা বাঘা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপর আস্থা রাখতে পারলো না দল। দেখুন, 74 জনের ওপর তৃণমূল কংগ্রেস আস্থা রাখেনি, বাকি 220 জনের ওপর বাংলার মানুষ আস্থা রাখবে না, আমরা এই আবেদন করছি। না, আমি প্রশ্ন দেখি যে তৃণমূল আস্থা করেছে কেন, তাদের কি তার মানে কোথাও কি মানে নিশ্চয়ই তাই। আর এরকমও হতে পারে যে ভালো যত টার্গেট সেট করে দেওয়া ছিল যে এত কোটি টাকা পৌঁছতে হবে, সবাই হয়তো টাকাটা পৌঁছে দিতে পারেনি ঠিক মতো করে।
হয়তো 100 টাকা চেয়েছিল, কেউ 80 টাকা 90 টাকা দিতে পেরেছে। আবার হয়তো কেউ 100 টাকা দিয়েছে, কিন্তু অন্য কেউ এসে গেছে যে এখন 110 টাকা দেবে বলে ঠিক করেছে। আমি আপনাদেরকে বলছি হরিশ্চন্দ্রপুরে যাকে বিজেপি থেকে দলে নেওয়া হলো, সে কোটি কোটি টাকার মালিক। সে এর আগে দুদিন আগে পর্যন্ত বিজেপি করতো, আরএসএস করতো, এখন তাকে তৃণমূল দলে নিয়েছে, কেননা একদিন যিনি ওখানে বিধায়ক ছিলেন তার থেকে বেশি টাকা দিতে পারবে। সুতরাং কিছু লোক টাকা দিতে পারবে, তার জন্য আরও বেশি করে টাকা তুলতে পারবে, সেই ক্ষমতা দেখাতে পারবে, সেই কারণেও বিধায়ক করা হয়েছে। কিন্তু এইটুকু বলছি, বাংলার মানুষ যদি এদেরকে ক্ষমতায় ফিরিয়ে না আনেন, তাহলে A to Z এদের কারুর আর ওই নিজের এলাকা থেকে টাকা তুলে কালীঘাটের আর ক্যামাক্সিটা পাঠানোর অকাদার থাকবে না, কারুর সেই মুরত থাকবে না। 1 মাসের কাছাকাছি ভোট বাকি, কিন্তু মাত্র 20 লক্ষ নাম নিষ্পত্তি হলো, এখনো প্রায় 40 লক্ষ। দেখুন, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্টটাকে ফাইনালাইজ করে প্রকাশ করে ভোটে যেতে হবে। কেননা যে মানুষ পশ্চিমবাংলার ভোটার, সেই মানুষকে পশ্চিমবাংলায় ভোট দিতে হবে। তাকে ভোট দিতে না দিয়ে 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে ভোটে যে রায় হোক, আমরা কখনো বুকে হাত রেখে বলতে পারি না যে এইটা সঠিক রায়। হতেই পারে এই মানুষগুলো ভোট দিতে পারলে হয়তো আমাদের ভোট বাড়তো, হয়তো তৃণমূলের ভোট বাড়তো, হয়তো বিজেপির ভোট বাড়তো। সুতরাং এই আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, এবং আরেকটা তার পাশাপাশি আপনাদেরকে বলছি, এরকম তো হচ্ছে, আমি দেখছি বিজেপি একজনকে প্রার্থী করেছেন যার নাম অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, হ্যাঁ, তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা রয়েছে। তো শশীবাজার রাজ্যের মন্ত্রী, তার নাম অ্যাডজুডিকেশনের লিস্টে রয়েছে, তার নাম ঘোষণা করা হয়েছে প্রার্থী হিসেবে। এবার আমি বলছি, এইগুলো যদি কোনো মীমাংসা না হয়, তাহলে খালি ভোট দেওয়ার অধিকার নয়, তো এই মানুষগুলোর তো ভোটে দাঁড়ানোর অধিকারও থাকবে না। এরকম হয়তো আরও, আমি দুটো নাম বললাম আপনাদেরকে, এরকম খুঁজলে দেখা যাবে হয়তো আরও আছে। সুতরাং একটা সুস্থ গণতন্ত্রের জন্য ভোটটাকে ভোটের মতো করে করার জন্য সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে। দুর্নীতিতে বিজেপি যখন বলছে দুর্নীতি অস্ত্র শান দিচ্ছে, তারা কেন বলছে যে তৃণমূলের লিস্ট তাদের দুর্নীতিরা ভর্তি? তৃণমূল দাবি করছে যে বিজেপির লিস্টে ব্যবসায়ী এবং যারা তোলা তুলে দেবে। আচ্ছা দেখুন, তৃণমূলের লিস্টে যে দুর্নীতিগ্রস্তরা রয়েছে তাদের তো জেলে থাকার কথা ছিল। তারা জেলে না থেকে যে তৃণমূলের লিস্টে আছে, তার দায়টা কে নেবে? আজকে ববি হাকিম থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে, যে চোরগুলোর এই মুহূর্তে জেলে বসে টিফিন করার কথা, তারা এখন গলায় ওই মামাটি মানুষ লেখা উত্তরীয় পরে হাত নেড়ে বেড়াচ্ছে। এই যাদের জেলে থাকার কথা, তাদের যে তৃণমূলের লিস্টে থাকতে হচ্ছে, তার দায়টা বিজেপি নেবে কি নেবে না? অধীর চৌধুরী প্রার্থী হওয়া প্রায় চূড়ান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের ওখানে মানে স্থানীয় নেতৃত্ব বলছে যে দুর্বল প্রার্থী হওয়া উচিত, কারণ অধীর চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন একটা সংযোগ রয়েছে। কোথাও কি জোটের বাইরে যে এই সম্পর্ক? দেখুন, বামেদের অধীর চৌধুরী যেভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, ওনার সেই লড়াইকে আমরা সম্মান করি। কিন্তু বামেরা যদি লড়াই করে, তারা লড়াই করার মতো করেই করবে। তার বাইরে কোন স্থানীয় নেতৃত্ব কী বলেছেন আমি জানি না, কিন্তু বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হবে। যদি অধীর চৌধুরীকে সমর্থন করার থাকে, বহরমপুরে খোলাখুলি সমর্থন করা হবে। সমর্থন না করার থাকলে আর 5টা কেন্দ্রে আমরা যেরকমভাবে জানপ্রাণ দিয়ে লড়ছি, বহরমপুরে সেরকমভাবে লড়া হবে। তবে অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওনার সেই লড়াইকে আমরা সম্মান করি। অন্তরা আচার্য এবং পারভেজ আহমেদ সিদ্দিকী দুজনই রাজ্যের পূর্ত দপ্তরের প্রধান সচিব। তারা রাজ্যের এটা চিঠি দিয়ে বলেছে আমাদেরকে কোনো অন্য রাজ্যে পর্যবেক্ষক করে পাঠাবেন না, আমরা পারবো না, আমরা কাজ করতে পারবো না। এটা কি পারা যায়? তো ওনাদের ইচ্ছে হয়েছে, মমতা ব্যানার্জি বলে দিয়েছে চিঠি দিয়েছে। ওরা জানে এর ফলে যদি ইলেকশন কমিশন চটেও যায়, কেন্দ্রীয় সরকার চটেও যায়, তবু কিছু করার ক্ষমতা নেই, এটা মমতা ব্যানার্জির হাত মাথার উপর আছে, বাঁচিয়ে দেবে। আমরা ইলেকশন কমিশনকে বলছি, এই ধরনের মানে কি বলবো, মানে এক্সট্রা কনস্টিটিউশনাল আবদার, এদের সংবিধান বহির্ভূত আবদারগুলোকে সহ্য করবেন, তোয়াক্কা করবেন, নাকি এদের সরকারি কর্মচারী হিসেবে এদের করণীয় কাজ এদেরকে করতে বাধ্য করা হবে, করতে না চাইলে বেরোনোর রাস্তা দেখিয়ে দেওয়া হবে? শেষ প্রশ্ন, বিডিও অফিসে তাণ্ডব করে এফআইআর করে, পুলিশ এফআইআর করেনি, ফরাক্কার বিধায়ককে এবার টিকিটই দিল না তৃণমূল। ফরাক্কার বিধায়ক বলছে আমি ভোটে লড়বো। এবং উনি লড়লে লড়তে পারেন, কাকে টিকিট দিল না আমাদের কাছে প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে মনিরুল ইসলাম যে ভূমিকা পালন করেছে, তার জন্য মনিরুল ইসলামের জেল হওয়ার কথা। ওখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস আজকে বেঁচে থাকতো যদি না মনিরুল ইসলামদের এই ভূমিকা থাকতো। আপনি বিডিও অফিসে তাণ্ডব থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি, ওখানে একদম দাঙ্গার রাজনীতিকে, সাম্প্রদায়িকতার রাজনীতিকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং মনিরুল ইসলামের জেলে থাকার কথা ছিল। সে টিকিট পেলো কি পেলো না আমাদের কাছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে জেলের ভাত খেলো কি খেলো না। বেলেঘাটে আবার প্রার্থী হয়েছে কুণাল ঘোষ, যে কুণাল ঘোষের সঙ্গে আপনাকে সবচেয়ে বেশি তক্কাতক্কিতে জড়াতে দেখা গিয়েছে, সেই কুণাল ঘোষ আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে ক্ষমতা থাকলে ভেতরও বেলেঘাটে এসে লড়ে দেখা। ভগবান ওনার ভালো করুক, উনি বেলেঘাটায় প্রার্থী হয়েছেন বলে আমাকে বেলেঘাটায় ডাকছেন যে আমি প্রার্থী হয়েছি, এসো আমার সাথে তুমিও প্রার্থী হও। এর আগে যখন জেলে গেছিলেন ভাগ্যিস, তখন আমার কথা মনে পড়েনি যে আমি জেলে যাচ্ছি, এবার তুমি আমার সাথে জেলে চলো। ভগবান ওর ভালো করুক। এখন মনে করেছেন, সবসময় মনে করবেন না। আপনার সঙ্গে বেশি মেশা ভালো না, লোকে আপনার সাথে বেশি দেখলে লোকে চোর বলবে।
জোকস অ্যাবাউট, বেলেঘাটায় আমাদের প্রার্থী পারমিতা রায় জেতার জন্য লড়ছেন। দেখুন, আমি কুণাল ঘোষকে নিয়ে না খুব বেশি কথা এই কারণে বলতে চাই না যে বিধানসভায় প্রার্থী যদি কাউকে দল করে তিনি প্রার্থী হয়েছেন, তার এখানে সত্যি তিনি হবে নাই বা কেন। ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে চুরি করে যারা যারা আজ অব্দি জেল খেটেছে, সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, জ্যোতিপ্রিয়, মদন মিত্র, সৃঞ্জয় বোস থেকে শুরু করে যারা যারা জেল খেটেছে তাদেরকে ইডি সিবিআই জেল খাটিয়েছিল। একটা বলার জায়গা ছিল যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত, কিন্তু কুণাল ঘোষ এমন একজন যাকে মমতা ব্যানার্জি জেল খাটিয়েছিলেন। অতএব কুণাল ঘোষের ক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। কুণাল ঘোষ যে চোর এটা কিন্তু আর কেউ জানুক কি না জানুক মমতা ব্যানার্জি জানেন। মমতা ব্যানার্জির চোখে পার্থ থেকে শুরু করে, মদন থেকে শুরু করে সবাই সাধু হতে পারেন, জ্যোতিপ্রিয় মল্লিক কি সুদীপ ব্যানার্জিরা সাধু হতে পারেন, কিন্তু কুণাল ঘোষ যে চোর এটা মমতা ব্যানার্জি নিজে জানেন। এইটা জানার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এত নির্লজ্জ হন যে নিজে যাকে চুরির জন্য জেলে ঢুকিয়েছেন তাকে প্রার্থী করবেন, তাহলে এরকম একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী থাকতে একটা কুণাল ঘোষকে নিয়ে গালাগাল দিয়ে নতুন করে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না।